কেমন আছেন সবাই? কে কোথা থেকে জয়েন করেছেন একটু লিখুন আপনারা। আচ্ছা, আজকে আমরা 43তম বিসিএস এর যে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি যেই কোশ্চেন যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা একটু মানে এই পোর্শনটার অ্যান্সার গুলো একটু দেখবো এবং কিভাবে করে কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়া দেওয়া উচিত ছিল এবং রাইট অ্যান্সারটা কি সেটা দেখবো আর কি। তো প্রথমে আপনারা একটু আমাকে জানান যে কে কোথা থেকে জয়েন করেছেন। ওকে, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করে দেই আমাদের আজকের মানে যেই কোশ্চেনটা সলভ আজকের এই কোশ্চেনটা ম্যাথের এই পোর্শনটা প্রতি বরাবরের মতো আগের বারের চেয়ে কঠিন আসে প্রতিবারই ম্যাথ কোশ্চেন গুলো ইদানিং কালে বারবার করে হচ্ছে। মানে এবারও ব্যতিক্রম নয়, মানে প্রতিবারই মোটামুটি আগের বছরের তুলনায় মানে ডিফিকাল্ট কোশ্চেন এসছে অবশ্যই। তো এটা বলতেই হবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি আমাদের প্রথম প্রথম থেকে যে এটা এটা একটা সেটের আমরা আহ, এক একজনের কোশ্চেনের আসলে যে সিরিয়ালটা এক এক রকম ছিল। আমি আমার কাছে যেই আহ, যে কোশ্চেনটা আছে সেটা শুরুতে প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে লগের কোশ্চেনটা। এটার অ্যান্সারটা আপনারা কে কি দাগিয়েছেন একটু আমাকে একটু জানান যে কে কি দাগিয়েছেন, এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দাগিয়েছেন এটা একটু আমাকে জানান। এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দাগিয়েছেন সেটা আমাকে জানান। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে 15। এই কোশ্চেনটার অ্যান্সার হবে 15। এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে 15। 2 log 2 base 3, উপরে এই 2 এর উপরে এই গোটাটাই পাওয়ার আছে। অ্যাকচুয়ালি এটা করার যে সিস্টেমটা হচ্ছে যে যখন বেস একই থাকে যদি যোগ থাকে, আসলে এই log 2 যদি আমরা উপরেরটা কমন নেই তাহলে 3 আর 5 গুণ হয়ে যায়, 3 আর 5 গুণ করলে 15 আসে। যেহেতু 2 টু দি পাওয়ার এই ঘটনাটা আছে, আমি এইখানে যেহেতু উপরে এই জিনিসটা আছে, এই 2 2 বেস 3 এবং log 2 base 5 আছে, 3 আর 5 গুণ হয়ে যাবে, 3 আর 5 গুণ হয়ে যায়, আমরা জানি যোগ হলে লগের ক্ষেত্রে লগের ক্ষেত্রে গুণ আসে। তাহলে লগের ক্ষেত্রে যেহেতু গুণ আসে তার মানে 3 আর 5 গুণ করলে আসে 15, তার মানে 2 বেস হচ্ছে 15। আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে, যখন কোনো কিছুর পাওয়ারের সাথে এই লগের উপরে যদি একটা লগ থাকে, এই বেস যদি মিলে যায় তাহলে এই দুটাই আসলে ভ্যানিশ হয়ে যাবে, মানে লগ সহকারে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, মানে শুধুমাত্র 15 হবে মাত্র অ্যান্সার। তো এইটার এইটার অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন এক্সাম্পল গুলো হচ্ছে যখন এই এই টাইপের জিনিস আপনাদের আসতে পারে। মনে করেন ই ই একটা ই একটা এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের উপরে মনে করেন আপনার আছে হচ্ছে লন। এই লন কথাটার অর্থ মনে করেন লন এক্স আছে, এখন থেকে মনে রাখবেন আর কি, এরপরে যদি কোনো পরীক্ষা যদি আসে তাহলে মনে রাখবেন জিনিসটা যে ই আর লন পরস্পর কাটাকাটি চলে যায়, মানে শুধু থাকে এক্স। এটা কেন চলে যায়? এই লন কথাটার অর্থ হচ্ছে লগের বেস হচ্ছে ই। এই যে এই বেস বেস যখন মিলে যায় তখন এই দুইটাই ভ্যানিশ হয়ে যেয়ে শুধু এই পোর্শনটা অ্যান্সার থাকে, এই পোর্শনটা অ্যান্সারে চলে আসে। এটা খুব সহজেই প্রমাণ করা যায়, আজকে আর এখন প্রমাণ করাচ্ছি না, তবে এটার অ্যান্সার হবে 15। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 15। 2 নম্বর কোশ্চেনটা এই কোশ্চেনটা খুবই কনফিউজিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার আমি আপনারা কে কি দিয়েছেন এটা একটু আমাকে জানান। এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন? 2 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন একটু অ্যান্সারটা আমাকে জানান, যে 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন। এখানে যে আছে যে এক্স মাইনাস, এখানে দেওয়া আছে যে x-2/x-1, 1/x-1 - 2 ইকুয়াল হচ্ছে 0। এটার অ্যান্সার ক খ গ ঘ কোনটা দিয়েছেন? আচ্ছা, প্রথমে এই কথাটা আমি বলে নেই, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা মানে কোশ্চেনটা যে অ্যান্সার গুলো আছে এইটার মধ্যে কোনো অ্যান্সারই পুরাপুরি মানে পূর্ণ সঠিক নয়।
এটা আমি বলে দিলাম যে এটার অ্যান্সার কোনোটাই পূর্ণ সঠিক নয়, কিন্তু কাছাকাছি অ্যান্সার হচ্ছে ক দেয়া যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে এটা করার সিস্টেমটা হচ্ছে, যদি আমি এই দুইটার মধ্যে লসাগু করি তাহলে x-1, এখানে x-2 প্লাস 1 আসে, -2 ইকুয়াল 0। তার মানে x-1 বাই x-1 -2 ইকুয়াল 0। তার মানে আমাদের চলে আসে 1 - 2 ইকুয়াল হচ্ছে, এটা তো এটা কাটাকাটি করলে 1 চলে আসে, এটা কাটাকাটি করলে 1 - 2 = 0, মানে এক্স বিহীন হয়ে যায়। এক্স যখন বিহীন হয়ে যায় তার মানে কোনো সমাধান থাকে না। সমাধান না থাকলে এটা সমাধান সেট হয় আসলে, হয় ফাঁকা সেট এইভাবে দিতে হবে, এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, অথবা ফাঁকা সেটের চিহ্ন এটা, এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। ফাঁকা সেটের মধ্যে এই ফাঁকা সেট যে দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, ফাঁকা সেটের মধ্যে ফাঁকা সেট যে দিয়ে দেওয়া আছে, এটা এটা আসলে সঠিক, মানে এটা আসলে ফাঁকা সেটের পাওয়ার সেট হয়ে গেছে, কিন্তু তারপরও ফাঁকা সেটটাই হচ্ছে কাছাকাছি অ্যান্সার। আর যদি কেউ এই গোটাটা ক্যালকুলেশন করলে, মনে করেন যে একবারে যদি টোটালটা ক্যালকুলেশন করা যায় তাহলে এক্স এর মান আসে 1। গোটাটা যদি একসাথে ক্যালকুলেশন করা যায় তাহলে এক্স এর মান কিন্তু 1 আসে। x-2 ধরে করলে x-2 + 1 -2x, -2x, এবং যদি -2 করা যায়, এখানে মাইনাস দিয়ে করলে এখানে 1 আসতেছে। এইটা করলে এই যে টোটালটা লসাগু করে এটার এক্স এর মান 1 চলে আসে, কিন্তু এক্স এর মান 1 আসলেও এটা কিন্তু সমীকরণের সমাধান হবে না। কেন হবে না? এক্স এর মান যদি এখানে 1 বসায় দেন, এক্স এর মান 1 বসায় দিলে 1 - 1 নিচে কিন্তু 0 চলে আসে। কোনো কিছুর নিচে 0 আসলে সেটা কিন্তু সিদ্ধ করে না। তো এক্স এর মান যদি 1 চলেও আসে আপনার কোনোভাবে সমাধান করে, সেটা কখনোই এক্স এর মান কিন্তু 1 কিন্তু অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? কারণ এখানে এক্স এর মান 1 বসাই দিলে নিচে 0 চলে আসবে। নিচে 0 চলে আসা মানে কিন্তু এইটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, মানে সিদ্ধ। যখন আমরা শুদ্ধি পরীক্ষা করব তখন কিন্তু এখানে যে এটা কিন্তু আর 1 কিন্তু হবে না, 1 অ্যান্সার হতে পারে না, বাকিগুলো তো হবেও না। একমাত্র অ্যান্সার হওয়ার এটাই চান্স আছে, কিন্তু এটাও সঠিকভাবে দেওয়া নাই। এইভাবে দেওয়া থাকলে, যে কোনো একটা অপশন দেওয়া থাকলে এটা অ্যাকচুয়ালি সঠিক হতো। ঠিক আছে, মানে ওকে, ঠিক আছে, মানে সঠিক হতো এটা, ফাঁকা সেট হতো অ্যান্সার। 1 কিন্তু হতে পারে না, কারণ 1 বসাই দিলে নিচে 0 চলে আসে, তাহলে 1 হতে পারে না। 1 হওয়ার কোনো চান্স নাই, আপনি যেভাবে করেই 1 দেন না কেন 1 কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, ওকে, মানে কোশ্চেনটা ভুল আছে, এই জন্য আপনাদের এমন হতে পারে যে যেটাই দাগিয়েছেন সেটাতেই ফুল মার্কস পেতে পারে। মানে এমন হতে পারে যে এটাতে ফুল মার্কস পেতে পারেন, কারণ এইটার কোশ্চেনটার অ্যান্সারটা এটা, এই অ্যান্সারটা সঠিক নয়, এটার অ্যান্সার হতো এইটা বা এটা, এটার মানে অপশনগুলো সঠিক না। যেহেতু অপশন সঠিক না তাই ফুল মার্কস পেতে পারেন আপনারা। হ্যাঁ, যদি যে যেটাই দাগিয়েছেন পেতে পারেন, আমি আশা করি দেওয়া উচিত আর কি। ঠিক আছে, ওকে, এরপরে এরপরের কোশ্চেনটাতে চলে আসি। এরপরের কোশ্চেনটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন, এন মানে হচ্ছে এন, এম মানে হচ্ছে আমাদের হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে 2 থেকে 8 পর্যন্ত, তার মানে এই 2টা হবে না কারণ ইকুয়াল নাই, মানে 2 এর চেয়ে বড়। 3, 4, 5, 6, 7, 8 এর মান এগুলো আসতেছে। আর বি এর মান বলছে হচ্ছে বিজোড় বিজোড় সংখ্যা 9 পর্যন্ত, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 এবং 9। এই দুইটার মধ্যে কমন কি কি আছে, এখানে কমন কথাটা বলেছে, আমরা জানি ইন্টারসেকশন মানে কমন। এই দুটার মধ্যে কমন কি কি পড়েছে? কমন পড়েছে হচ্ছে এখানে 3 কমন আছে, 5 কমন আছে, 3, 5 এবং 7, এই তিনটা জিনিস কমন পড়েছে। তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে, তাই না? এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, ঘ নাম্বারটাই অ্যান্সার হবে। সবাই আমরা বুঝে গেছি যে এটা ঘ নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা সবাই পেরেছি, তাই না? ওকে, 3 নাম্বার এর পরের কোশ্চেনটা দেখি। এরপরের কোশ্চেনটার অ্যান্সার কে কি দাগিয়েছেন একটু আমাকে জানান। এরপরের কোশ্চেনটা কম্বিনেশনের খুবই কমন একটা কোশ্চেন, যে সমাবেশের খুবই কমন কোশ্চেন, যে একটি অনুষ্ঠানের মধ্যে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন অপরজনের সাথে করমর্দন করছিল। যদি মোট করমর্দনের সংখ্যা যদি 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? অ্যান্সার হবে 25 জন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? 25? আচ্ছা, ঠিক আছে, এটার অ্যান্সার কিভাবে করে হবে? এটার সিস্টেমটা হচ্ছে যে আমাদের করমর্দন করার জন্য
আমি ধরলাম যে এখানে উপস্থিত আছে এন জন লোক আছে, তাহলে আমাদের নর্মাল যে বিষয়টা হচ্ছে যে এন জন যদি লোক থাকে, এন জন লোক যদি লোক থাকে, করমর্দন করার জন্য আমাদের আসলে টোটাল লোকের সংখ্যা লাগে দুইটা করে। মানে করমর্দন যদি প্রত্যেকজনের সাথে করেছে, তাহলে একটা করমর্দন করার জন্য দুইজন লোকের প্রয়োজন। তার মানে আমি যদি বলি এন জন লোক থেকে দুইজন লোক আমি সিলেক্ট করব, এন জন লোক থেকে দুইজন লোক সিলেক্ট করব, সেটার সংখ্যা হবে NC2। NC2 সমান হচ্ছে 300। সেখান থেকে আমার এন এর মান বের করতে হবে। NC2 মানে হচ্ছে n ইন্টু n-1 ডিভিশন হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 300। অ্যাকচুয়ালি আমাদের আসবে n ইন্টু n-1 ইকুয়াল হচ্ছে 600। তার মানে এমন এমন দুইটা সংখ্যা লাগবে, যেই দুইটা সংখ্যা পরপর দুইটা সংখ্যা যাদের গুণফল হচ্ছে আমাদের 600। তাহলে এটা এটা কিভাবে করে হবে বলেন দেখি? হ্যাঁ, NC2 সমান 300। ভেরি গুড। তাহলে কি হবে? এমন দুইটা সংখ্যা, এখানকার মধ্যে কোন দুইটা সংখ্যা পরপর দুইটা সংখ্যা, যদি আমি বলি যে 25 আর যদি আমি বলি 24, 25 আর 24 গুণ করলে আসলে কত হয়? 25 আর 24 গুণ করলে 4-5 20, 4 দ্বিগুণে হচ্ছে 8। আমরা এভাবে করে করতে পারি যে আমি আরেকটা সিস্টেম দেখাই দিচ্ছি। 4 দ্বিগুণে 8, এখানে হচ্ছে 100, তার মানে 25 দ্বিগুণে হচ্ছে 50, এই যে 600 আসতেছে। তাহলে 24 আর 25 গুণ করলে 600 আসে। তার মানে এইখানে 25, এন এর মান 25 আর n-1 এর মান আসলে 24। হ্যাঁ, এটা n-1 এর মান। তার মানে আমাদের তো লোক সংখ্যা n ধরছিলাম, মানে আসলে অ্যান্সারটা হবে 25। তো এটাকে আমরা যদি এর পরের লাইনে নিয়ে যাই, আসলে n² মাইনাস n মাইনাস 600 ইকুয়াল 0 আসে। এইখানে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ, মানে যাদের বিয়োগ করলে 1 আসে এবং গুণ করলে 600 আছে। তাহলে সেই জিনিসগুলো কি কি? আমরা জানি যে 25 আর 24, যে 25 আর 24 n² মাইনাস আসবে 24n আর প্লাস 24n মাইনাস মাইনাস 25n করে দিলেও হয়ে যাবে। এইভাবে করে দিলেও আমাদের আসলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যাই হোক, এটা বুঝে গেছেন যে আলটিমেটলি এটার অ্যান্সার আসবে 25। এটার অ্যান্সার আসবে হচ্ছে 25। ঠিক আছে? হ্যাঁ, 25 একটা 25 একটা 24, তার মানে অ্যাকচুয়ালি 25 আসবে। এটা ক্লিয়ার কিনা? মানে n² মাইনাস n মাইনাস 600 ইকুয়াল যদি 0 হয়, তার মানে n² মাইনাস 25n প্লাস 24n মাইনাস 600 ইকুয়াল 0 হয়। তার মানে n কমন নিলে n-25 প্লাস 24 কমন নিলে n-25। হ্যাঁ, তার মানে এখান থেকে n-25 ইন্টু হচ্ছে n প্লাস 24 ইকুয়াল হচ্ছে 0। তার মানে n-25 ইকুয়াল 0 থেকে n এর মান হচ্ছে 25, n প্লাস 24 থেকে n এর মান হচ্ছে -24। এটা তো গ্রহণযোগ্য না? এটা গ্রহণযোগ্য। 25 এর মান 25 হচ্ছে গ্রহণযোগ্য। ওকে, ঠিক আছে। এরপরে এরপরের কোশ্চেনে চলে যাই। এরপরের কোশ্চেনটা হচ্ছে এ আর বি দুইটি ঘটনা এমন যে পি এ এইভাবে করে দেওয়া আছে। কোশ্চেনটা কি ফুললি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এইখানে এই কোশ্চেনটা অনেক ভাবে করে অ্যান্সার করা যায়। একটা একটা অ্যান্সার করা যায় এইভাবে করে যে এটার একটা সহজ উপায় আছে, যে এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিমর্গান ল যেটা আছে, সেটা হচ্ছে আমার কোনো একটা সেটের ক্ষেত্রে যদি পূরক সেটের মান দেওয়া থাকে, এই ইন্টারসেকশন যদি বি হয় পূরক সেটের মান, মানে এইটা কিন্তু পুরো, এই যে দেখেন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এইটা আর এটা কিন্তু একই কথা। অনেকে এইটা আর এটার মধ্যে কিন্তু মনে করে যে এই দুটা মনে হয় আলাদা জিনিস, এটা কিন্তু না। হ্যাঁ, তো এই দুটো একই জিনিস। এইটাই ইকুয়াল একটা প্রমাণ আছে যে এ এরকম করে যদি দেওয়া থাকে, আপনি এ ইউনিয়ন বি উপরে একটা প্রাইম লিখে দিতে পারেন। তার মানে এইটা মানে হচ্ছে আমি একেবারে লিখতে পারি এরকম যে পি অফ এ ইউনিয়ন বি দিয়ে উপরে হচ্ছে প্রাইম। হ্যাঁ, এ ইউনিয়ন বি দিয়ে উপরে প্রাইম দিয়ে দিতে পারি। ঠিক আছে, এ ইউনিয়ন বি দিয়ে প্রাইম, মানে এটা জাস্ট উল্টায় যাবে, উপরে একটা প্রাইম। আর প্রাইমের মানটা কি? আসলে প্রাইমের মান মানে হচ্ছে আমরা জানি যে প্রবাবিলিটির ক্ষেত্রে কোনো কিছুর প্রাইম বের করতে হইলে যেই মানটা দেওয়া থাকবে সেটা 1 থেকে মাইনাস করতে হবে। 1 - 3/4, তার মানে 1/4 হবে অ্যান্সার। এগুলো নিয়ে আমার ক্লিয়ারলি ভিডিও দেওয়া আছে, অ্যাকচুয়ালি ক্লিয়ারলি ভিডিও দেওয়া আছে ইউটিউবের মধ্যে, আপনারা জাস্ট দেখবেন। হ্যাঁ, এটা 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 দেখবেন ইউটিউবে পুরোপুরি ভিডিও দেওয়া আছে এই নিয়ে। এটার অ্যান্সার হবে 1/4।
জাস্ট 1 - 3/4 করে দিলেই হয়ে যাবে। এটা সহজে সহজে করার সিস্টেম হচ্ছে এটা। মানে এটার যে প্রাইম গুলার ইন্টারসেকশনটা যে আছে এইটা ইকুয়াল আমরা লিখতে পারবো যে পি অফ এ এ ইউনিয়ন বি, তার হচ্ছে উপরে প্রাইম আর কি, এ ইউনিয়ন বি উপরে হচ্ছে প্রাইম। এটা আমি লিখতে পারবো। তাহলে এইটার মান যেহেতু দেওয়া আছে, এর প্রাইমের মান হবে 1 - 3/4, তার মানে 1/4 হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। আরো অনেক ভাবে করা যায়, আমি সহজ ভাবে করাই দিলাম আজকে। আচ্ছা, এইটার অ্যান্সার কে কি দিয়েছেন একটু আমাকে জানান তো, এইটার অ্যান্সার কে কি দিয়েছেন, এটার অ্যান্সার কে কি দিয়েছেন একটু আমাকে জানান। এটার অ্যান্সার কে কি দিয়েছেন, ক খ গ ঘ কোনটা দিয়েছেন? আচ্ছা, একজন বোবা আর্তনাদ দিয়েছে। হ্যাঁ, 43তম বিসিএস এর কোশ্চেন সলভ হচ্ছে। সি দিয়েছে। কে কি দিয়েছেন এটা? খ দিয়েছে একজন, ওকে। ওকে, ঠিক আছে। এটার অ্যান্সারটা হবে আসলে খ। এটার অ্যান্সারটা হবে খ। কিভাবে খ হয় দেখেন, এটার যে এই যে অসমতাটা যে আছে, এই অসমতাকে আমি একটা কথা সবসময় বলি যে যদি অসমতার সময় যখন দেখবেন যে 1/, দুই পাশেই যদি 1/, থাকে বা এক পাশে 1/, থাকে, আমি যদি উল্টায় দেই, মানে 1/টাকে যদি আমি উল্টায় দেই, উল্টায় দিলে আমাদের এটা আসবে 3x - 5, এটা আসবে, এটাকে উল্টাই দিলে আসবে 3। এইখানে যে লেস দেন আছে, লেস দেনটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে, উল্টাই দিলে আমাদের চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, লেস দেনটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে, মানে উল্টায় দেওয়ার পরে। আচ্ছা, উল্টায় দেওয়ার পরে আমাদের কাহিনীটা কি দাঁড়াইলো, 3x। তার মানে এটাকে যদি এই পাশে নিয়ে যাই, 3x ইকুয়াল আসতেছে 3 + 5, তার মানে 3x গ্রেটার দেন আসতেছে হচ্ছে 8, তার মানে x গ্রেটার দেন আসতেছে 8/3। এক্স এর মান হচ্ছে 8/3 এর চেয়ে বড়। 8/3 এর চেয়ে বড়, এখানকার কোন অপশনটা বুঝাচ্ছে 8/3 এর চেয়ে বড়? 8/3 এর চেয়ে বড় সকল মানগুলাই এক্স এর অ্যান্সার। 8/3 এর চেয়ে বড়, দেখেন এটা -∞ থেকে 5/3, 5/3 এগুলো তো অ্যান্সার আসার কোনো চান্সই নাই। 8/3 থেকে বড় অপশন হচ্ছে খ নাম্বার। দেখেন 8/3 লেস দেন এক্স, মানে হচ্ছে 8/3 এর চেয়ে এক্স বড় ইনফিনিটি পর্যন্ত। 8/3 থেকে ইনফিনিটি পর্যন্ত খ নাম্বার অপশনে দেওয়া আছে, তার মানে এটার অ্যান্সারটা হবে খ নাম্বার অপশনটা হবে যে x/3 এর চেয়ে বড়, মানে 8/3 এর চেয়ে বড় আমাদের এক্সটা হবে। ক্লিয়ার? আমরা বুঝেছি? ক্লিয়ার কিনা? আমরা কি বুঝেছি যে এক্স এর মানটা হবে 8/3 এর চেয়ে বড়? 8/3 এর চেয়ে বড় মানে কি, এই যে এক্সটা হচ্ছে 8/3 এর চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি তো মানে হচ্ছে অসীম পর্যন্ত আর কি। 8/3 গ্রেটার দেন 8/3 মানে 8/3 থেকে একবারে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, ওকে। এরপরের কোশ্চেনে চলে যাই। একদল একদল গরু এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন, এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন দেখা যাক। এই কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন যে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, আহ, গ- 3 পথে গমন করে পানি খায়, পানি না 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালায় সমান সংখ্যক গরুর দুধ দেয়। তো তাহলে গরুর সংখ্যা টোটালি কত? এটার অ্যান্সার কে কি দিয়েছেন একটু আমাকে জানান। এই 7 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন? 7 নম্বরটার অ্যান্সার, 7 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন? ওকে, এটা এটা অ্যাকচুয়ালি যেহেতু 3 পথে গমন করে সমানভাবে ভাগ হয়ে, তার মানে দলটাতে যতগুলো গরু ছিল সেটা 3 দ্বারা বিভাজ্য। আবার 7 ঘাটে সমানভাবে ভাগ হয়ে 7 ঘাটে পানি খায়, তার মানে যতগুলা গরু ছিল সেটা 7 দ্বারাও বিভাজ্য। তার মানে 9টি বৃক্ষের নিচে ঘুমায়, তার মানে সমান সংখ্যক ভাগ হয়ে যাতে 9টা বৃক্ষের আলাদা আলাদা বৃক্ষের মধ্যে যদি ঘুমায়, তার মানে যতগুলো গরু ছিল সেটাকে 9 ভাগেও ভাগ করা যায়, তার মানে 9 দিয়েও ভাগ করা যাবে। এবং 12 জন গোয়ালার কাছে সমান সংখ্যক গরু দুধ দেয়, তার মানে আমি যদি চিন্তা করি এই সংখ্যাটা 12 দিয়েও বিভাজ্য, মানে যতগুলা গরু ছিল এগুলা 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 12 দ্বারাও বিভাজ্য। তাহলে গরুর সংখ্যা কত হবে? তার মানে আমরা চিন্তা করি যে 3, 7, 9, 12 এগুলো দ্বারা বিভাজ্য, এখানকার কোন সংখ্যাটা হচ্ছে এগুলো সবগুলো দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করি, এগুলার লসাগু নির্ণয় করি। লসাগু লসাগু করলে 3 দিয়ে যদি যায় তাহলে আস্তে আস্তে 7, এখানে আসে 3, এটা 4, তাহলে এখানে
আর যাচ্ছে না, তাই না? আর যদি না যায় তাহলে কত কত আসে? 3 4 12, 7 12 84, 84 কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3 4 12, 3 8 24, 8 25, মানে 252। তার মানে অ্যান্সার আসবে 252, 252 অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মানে খ নাম্বারটা অ্যান্সার হবে 252। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এই কোশ্চেনটা না পারার অনেক কারণ আছে। যারা আমার বহুপদীর মানে ক্লাসগুলা ইউটিউব বা ফেসবুকে করেন নাই, তারা অনেকেই এটা ভুল করেছেন। অ্যাকচুয়ালি আমি বারবার করে এই অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো করিয়েছি। হ্যাঁ, আপনারা এটার অ্যান্সার কি দিয়েছেন? 8 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন? 8 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন? 8 নম্বরের অ্যান্সার, 8 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন? আচ্ছা, ABC, ওকে। আচ্ছা, 8 নম্বরের অ্যান্সার কিভাবে করে আমরা করতে পারি সেটা হচ্ছে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন হচ্ছে 0। এখন যদি আমি মাইনাস দিয়ে মাইনাস একটা কমন নেই, মাইনাস কমন নিলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0। মাইনাস দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই, আমরা জানি মাইনাস দ্বারা ভাগ বা গুণ করলে আমাদের হচ্ছে যেই সাইনটা থাকে সেই সাইনটা উল্টে যায়। এরপরে যদি আমরা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করি, -3x -2x লেস দেন 0, এখানে মানে ভুলের জায়গা শুরু হচ্ছে, ভুলের জায়গা যে জায়গায় সেটা এই জায়গায় নয়, এটা মোটামুটি সবাই পেরেছে এই পর্যন্ত। কিন্তু কিন্তু যখন x-3 আর x-2 লেস দেন 0 আসলো, এরপরে অ্যান্সারটা কি হবে? যদি লেস দেন 0 থাকে তাহলে এইটার এইটার কিন্তু অ্যান্সার অনেকে ভুল দেখিয়েছে। এটা বারবার করে এইটা মাথায় রাখতে হবে যে দুইটাই লেস দেন 0 আছে। এইখানে লেস দেন 0 যদি অপশনে থাকে তাহলে আপনাদের মনে রাখতে হবে যে এক্স এর মান এখানে কি কি বের হয়েছে। x-3 ইকুয়াল যদি 0 হয়, x ইকুয়াল হচ্ছে 3। x-2 ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল হচ্ছে 2। তাহলে 2 আর 3 আমাদেরকে, আমি আমি বলেছিলাম যখন এইখানে লেস দেন 0 থাকবে, লেস দেন 0 থাকলে অ্যান্সার হয় মাঝখানেরটা লেস দেন যদি হয় তাহলে হবে মাঝখানের পোর্শনটা অ্যান্সার, মানে 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট, এটা অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে? এটা সহজ কাহিনী আছে, মানে সহজ জিনিস আছে। আর যদি এটা গ্রেটার দেন থাকতো, শেষ পর্যন্ত এখানে গ্রেটার দেন থাকতো, তাহলে অ্যান্সার আসতো এক্স লেস দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3, এইটা অ্যান্সার আসতো। মানে এক্স লেস দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3, মানে এইটা অ্যান্সার আসতো যদি গ্রেটার দেন থাকতো। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে ঘ নাম্বার 2 থেকে 3 পর্যন্ত। এটা কেন হয় এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আমি তারপরে একটু বলে দিই। এটার কারণটা হচ্ছে এই দুইটা জিনিসের গুণফল কখন কখন লেস দেন 0 হবে। লেস দেন 0 মানে কি? নেগেটিভ, মানে মাইনাস হবে কখন? মাইনাস তখনই হবে যখন একটা আসবে পজিটিভ আর একটা আসবে নেগেটিভ। কারণ এই দুটার মধ্যে একটা পজিটিভ এবং একটা যদি নেগেটিভ হয় তাহলেই গুণফল আসলে কিন্তু নেগেটিভ আসবে। তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এইটা যদি আপনি চিন্তা করেন সেইটা করলেই আপনাদের হয়ে যায়। কিন্তু এটার একটা শর্টকাট হচ্ছে এটা, যদি এখানে লেস দেন থাকে তাহলে মাঝখানের পোর্শনটা অ্যান্সার হয়, যদি গ্রেটার দেন থাকে তাহলে এই দুটো পোর্শন অ্যান্সার হয়। এখানে কিন্তু অ্যান্সার কখনোই এটা হবে না, এটা নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি। কেউ কেউ চিন্তা করে যে এই দুইটার গুণফল লেস দেন 0, তার মানে x-3 লেস দেন 0, x লেস দেন 3। আবার চিন্তা করে এইটা লেস দেন 0 মানে x-2, এইটা কিন্তু কখনোই অ্যান্সার হবে না, এটা কিন্তু ভুল। এই জিনিসটা কিন্তু ভুল। ঠিক আছে, এই জিনিস কখনোই অ্যান্সার করা যাবে না এইভাবে করে। এটি ইকুয়াল থাকলে এইভাবে করে হইতো, কিন্তু লেস দেন এর প্রপার্টিজ যখন, তখন একটা দুইটাই লেস দেন হইলে তো লেস দেন হইলে এটাও নেগেটিভ এটা নেগেটিভ কিন্তু পজিটিভ হয়ে যেত, তাহলে কিন্তু গ্রেটার দেন হয়ে যেত। এটা নিয়ে আমার ভিডিও দেয়া আছে, আপনারা ইউটিউবে দেখে নিন। ঠিক আছে, বহুপদীর অসমতা, এটা নিয়ে প্রচুর ভিডিও দেয়া আছে। ঘ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে, এটা ঘ নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে এটা এটা আর অন্যভাবে করব না, যেহেতু এমসিকিউ এ আসছে। আমরা একটু শুদ্ধি পরীক্ষা করব। এক্স এর মান যদি 1 দেই তাহলে 4 টু দি পাওয়ার 1, 1 মাইনাস 1 মানে 0, তার মানে 4 টু দি পাওয়ার 0 মানে 1, আর 4 টু দি পাওয়ার 1 মানে 4, তাহলে তো 5 আসে, তার মানে মিললো না। এবার হাফ দিয়ে ট্রাই করি। 4 টু দি পাওয়ার হাফ মানে √4, √4 মানে 2,
আর ওয়ান মাইনাস হাফ মানে হচ্ছে 4 টু দি পাওয়ার আবার হাফ আসবে এখানে, এটা মানেও তো 2, তার মানে 2 আর 2 যোগ করলে আসলে 4 আসে। শুদ্ধি পরীক্ষা করলে সুন্দর মতো করে এক্স ইকুয়াল হাফের জন্য আসলে এই মানটা পাওয়া যাচ্ছে যে 4, মানে শুদ্ধি পরীক্ষা করলে এক্স ইকুয়াল হাফের জন্যই আসলে 4 পাওয়া যাচ্ছে, আর কোনো দরকার নাই। মানে আমরা নর্মালিও অঙ্ক করতে পারি যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 4 দেওয়া আছে, এইভাবে করে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 4। তার চেয়ে শুদ্ধি পরীক্ষা করাটা বেটার আমার কাছে মনে হচ্ছে, যে শুদ্ধি পরীক্ষা আপনারা যদি করেন এটাই বেটার আর কি। 4/4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 4, তারপরে লসাগু করে দিলেন 4 টু দি পাওয়ার এক্স, এটা গুণ করলে আসে 4 টু দি পাওয়ার এক্স দিয়ে স্কয়ার প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 4, সেখান থেকে 4 টু দি পাওয়ার এক্স দিয়ে স্কয়ার প্লাস 4 ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। তার মানে থাকে যে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এইখান থেকে আমরা যদি চিন্তা করি যে এটা যদি আপনি নিজে নিজে চিন্তা করেন যে এইটাকে যদি এটা তো স্কয়ার, এটাকে যদি আপনি এ চিন্তা করেন তাহলে এ স্কয়ার মাইনাস 4 এ প্লাস 4 এইভাবে করে আপনি চিন্তা করতে পারেন, সেভাবে করেও ওই একইভাবে করেই আসবে, ঠিক আছে, ওইভাবে করেই আসবে, মানে 5 আসবে। হ্যাঁ, 1 হলে প্রুফ হয় না, একজন বলছে 1 হলেও তো প্রুফ হয়, 1 হলে তো প্রুফ হবে না, কারণ 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 4 টু দি পাওয়ার 1 মানে 4, কিন্তু 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে তো 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 0 মানে তো 0 না, 4 টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে বাম পাশে তো 5 চলে আসলো, তাহলে 5 এই পাশে তো 4 আসলো, 4 টু দি পাওয়ার 1 দিলে কিন্তু হবে না, ঠিক আছে, মানে এইটার মান কিন্তু 1 বসাইলে 5 আসে বাম পাশে, শুদ্ধি পরীক্ষা হয় না। এক্স টু দি পাওয়ার হাফ হইলে মানে এক্স এর মান না 1 হইলে প্রুফ হয় না, 1 হইলে প্রুফ হয় না, আলামিন 1 হইলে প্রুফ হয় না। এই যে 4 টু দি পাওয়ার 1 মানে 4, কিন্তু 1 মাইনাস 1 মানে তো 0, 4 টু দি পাওয়ার 0 মানে কত, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 4 আর 1 মিলে 5 আসে বাম পাশে, 5 ডান পাশে 4 আসে, তার মানে এটা প্রমাণ হয় না। ক্লিয়ার? হাফ বসাইলেই 0 হবে, মানে এটার অ্যান্সার হবে কিন্তু গ, এটার অ্যান্সার হবে গ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা খুব, হ্যাঁ এরপরের কোশ্চেনটা দেখি। 1/4 মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7 এটা ইকুয়াল অসীমতক সমষ্টি কত? অসীমতক সমষ্টি নিয়ে এর আগের বারও কোশ্চেন আসছে। আমি 41তম বিসিএস এর যে পিলিটা হয়েছে সেটারও আমি সলভ দিয়েছিলাম, সেই সলভটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে আছে সেম। তাহলে ইনফিনিট আমি যদি বলি অসীমতক সমষ্টি হচ্ছে প্রথমে আর এর মান নির্ণয় করতে হবে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ কত আছে মাইনাস 1/6 আর ভাগ হচ্ছে 1/4, তার মানে ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে উপরে চলে যাবে 4, কাটাকাটি করলে মাইনাস 2/3টা হচ্ছে আর এর মান। আমরা জানি অসীমতক সমষ্টির ফর্মুলা হচ্ছে a/1 মাইনাস আর। এ এর মান কত? এ এর মান হচ্ছে 1/4, 1 মাইনাস এই যে আর এর মান তো মাইনাস 2/3, তার মানে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এখানে আসবে 1/4 ডিভিশন 1 প্লাস 2/3, তার মানে কত আসে? উপরে আসে 1/4, নিচে আসে 3, 3 আর 2 আসে 5, তার মানে 1/4 গুণন 3/5, তার মানে 3/20 হবে অ্যান্সার। এটা দেখেও বোঝা যায়, যে 3/20 ছাড়া আর কোনো অপশনে অ্যান্সার আসতে পারে না, যেহেতু এটা এমসিকিউ একটা, দেখে বোঝা যায়। কেন? এইটা থেকে এইটা মাইনাস করতেছেন, এই মানগুলা দেখেই বোঝা যাচ্ছে যে এত বড় মান, মানে এগুলোর অসীমতক সমষ্টি কোনোদিন এত বড় হবে না। এটা থেকে এটা মাইনাস করলাম, এটা থেকে এটা মাইনাস করলাম, যোগ করে করে তো পরের মানগুলো ছোট হয়। যাদের অসীমতক সমষ্টি সম্পর্কে ধারণা আছে, প্রথম 2-3টা মান ক্যালকুলেট করলেই বোঝা যায় যে যেটা মানের কাছাকাছি আসে সেটাই অ্যান্সার আসে। তো এটা অপশনে বোঝা যায়, এটা কিন্তু 3 হবে না, এটার অ্যান্সার হবে 3/20, এটার অ্যান্সার হবে 3/20। বুঝেছেন আপনারা? আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর এইখান থেকে আমরা পেয়ে গেলাম -2/3, আর সেখান থেকে এস ইনফিনিটি a/1 মাইনাস আর, মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে 3/20। ক্লিয়ার আমরা না?
আচ্ছা মানে এই কোশ্চেন গুলা যখন আসবে, এরপরে যদি কখনো আসে, আপনারা একটু ধুমায় মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। এগুলো তো আমি একটু ইলাবোরেটলি দেখাই, তাই না? ইলাবোরেটলি দেখাচ্ছি মানে কিন্তু পরীক্ষার সময় ইলাবোরেটলি করবেন তা না। আর এর মান মুখে মুখে হিসাব হবে যে হ্যাঁ -1/6 ইন্টু এটাকে উল্টাই দিলেন, হ্যাঁ 4, তার মানে 2/3, এটা হইলো। তার -2/3 a বাই 1 মাইনাস আর, এ মানে হচ্ছে 1/4, 1 এ মাইনাস 1 মাইনাস আর, মাইনাসে মাইনাসে প্লাস 2/3, 2/3 করলে 3 আর 2 5, তার মানে 5টা যাবে আসলে নিচে আর দুইটা 3টা যাবে উপরে, আর এখানে 1/4 ছিল, তার মানে 3/20। এইভাবে করে চিন্তা করতে হবে, এইভাবে করে ফাস্টলি চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, একটু ফাস্ট হতে হবে জিনিসগুলোতে, চিন্তা ভাবনাতে। আচ্ছা, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আচ্ছা, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, এটা দেখেই বোঝা যায় এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যান্সার হবে। কেন? একটা কোণ তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। শুনেন, সম্পূরক কোণ হচ্ছে এমন একটা কোণ, যে সম্পূরক কোণ হচ্ছে তাকে বলে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। তার মানে এখানে যে দুটা কোণ আছে, সেই দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটাকে অপরটার সম্পূরক কোণ বলে। তাহলে সেই কোণটা কোন কোণটা এখানকার, তার সম্পূরক কোণের 60 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি অর্ধেকের সমান। এই যে এখানকার মধ্যে 60 ডিগ্রি হচ্ছে তার সম্পূরক কোণ 120 ডিগ্রির অর্ধেকের সমান, তার মানে এটার মান হবে হচ্ছে 60 ডিগ্রি। এটা আরো সহজে করার একটা সিস্টেম হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন যেই কোণটাকে আপনি ধরছেন এটাকে আপনি এক্স চিন্তা করেন, তার সম্পূরক কোণের অর্ধেকের সমান, মানে যেই কোণটা আমি ধরেছি এক্স, সেটা তার সম্পূরক কোণের অর্ধেক, তাহলে সম্পূরক কোণটা হচ্ছে 2x। সম্পূরক কোণটার মান হচ্ছে 2x, কারণ ওই কোণটা সম্পূরক কোণের অর্ধেক, তার মানে যেই কোণটা আছে তার সম্পূরক কোণটা হচ্ছে 2x। আর আমি জানি যে একটা কোণ আর তার সম্পূরক কোণ মিলে অবশ্যই 180 ডিগ্রি হবে, আর পূরক কোণ হলে 90 ডিগ্রি হতো। তার মানে আমরা বলতে পারি 3x ইকুয়াল 180 ডিগ্রি, সেখান থেকে x ইকুয়াল হবে 180/3 মানে 60 ডিগ্রি। এভাবে করে চিন্তা করতে পারি, এক্স এর মান দিয়েও হিসাব করা যায়, এটার মান হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? আমরা একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেকের সমান, মানে যেই কোণটা আছে তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে যেই কোণটা আছে সেটাকে যদি এক্স ধরি, তার সম্পূরক কোণ হবে হচ্ছে 2x, কারণ তার ওই কোণটাই হচ্ছে তার সম্পূরক কোণের অর্ধেক, তার মানে সম্পূরক কোণটা আসলে ডাবল, তার মানে 2x। আর আমরা জানি যে দুইটা সম্পূরক কোণ যোগ করলে 180 হয়। এটা যদি পূরক কোণ হতো তাহলে পূরক কোণ বললে কিন্তু 90 ডিগ্রি যোগ ইকুয়াল 90 ডিগ্রি দিতাম, আর কিছু ছিল না। ওকে ঠিক আছে, এরপরের কোশ্চেনটা 60 ডিগ্রি, হ্যাঁ ওকে। এরপরে এটার অ্যান্সার কি দিয়েছেন আপনারা? এটার অ্যান্সার কে কি দিয়েছেন এটা একটু আমাকে জানান। এটার অ্যান্সার কি দিয়েছেন? 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, এখানে যখন অর্ধ বছর ধরা হয়েছে, যৌগিক মুনাফার ক্ষেত্রে অর্ধ বছর ধরা হয়েছে, তখন এইটা 20%টা যে আছে এটা কিন্তু পূর্ণ বছরের জন্য। যখন আমাকে 20% মুনাফা বলেছে, 20% মুনাফা বলেছে, এটা কিন্তু আসলে পূর্ণ বছরের জন্য। তার মানে আমি যদি বলি অর্ধ বছরের জন্য, এটা কিন্তু 10% হয়ে যাবে, মানে আর এর মান হচ্ছে 10%, আর এর মান কিন্তু 10%। আচ্ছা, আর এর মান যদি 10% হয়, মানে এই রেট হচ্ছে 10%, কেন? কারণ অর্ধ বছর পড়ছে, মানে ফুল আমাদের ওই মানে যখন পাবো সেটা অর্ধ বছরে যে পাবো সেটা কিন্তু 10%-এ পাবো। এখন আমার যদি 2 বছর বলে, আমি আসলে কয় বার পাবো? এন ইকুয়াল কিন্তু এখানে 4 হবে। কেন বলেন তো? অর্ধ বছর পর পর আমি পাচ্ছি, তাহলে 2 বছরে 4 বার পাবো, 1 বছরে 2 বার, তার মানে 2 বছরে 4 বার পাবো, মানে এন এর ভ্যালু হচ্ছে 4, মানে কয় বার পাবো। তাহলে এইটা করার যে সহজ সিস্টেমটা, যখন পার্সেন্টেজ 10% দেওয়া থাকে, তাহলে এই সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ আসল বা মুনাফা আসলের পরিমাণটা বের করতে বলছে। সেটা কিভাবে করব? সেটা সিস্টেমটা হচ্ছে, যে মূলধনটা ছিল সেই মূলধনটা হচ্ছে 10,000 গুণন, আমি বলছিলাম যে পার্সেন্টেজ দেওয়া থাকে তার সাথে এই পার্সেন্টেজটা 100-র সাথে যোগ করে উপরে বসে, 100-র সাথে যোগ করে উপরে বসে, যে 100 আর 10 যোগ করলে 110, আর নিচে একটা 100 বসাতে হয়। এটা আমার শর্টকাটটা আপনারা সবাই জানেন হয়তো বা। এইরকম আমার যতবার এন এর মান যত থাকবে ততবার গুণ করতে হবে, মানে 110/100 এই কথাটা আমাকে 4 বার গুণ করতে হবে।
যেহেতু এখানে 4, n এর মান যেহেতু 4, তার মানে 4 বার গুণ করতে হবে, আমরা 4 বার গুণ করব। এখন আমরা শূন্য শূন্য যদি কাটা শুরু করি, এই শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য কাটা, এখানকার দুটো শূন্য কাটা, এইখানকার দুটো শূন্য কাটা, এইখানকার দুটো শূন্যের সাথে, এইখানকার দুটো শূন্য কাটা, এইখানকার দুটো শূন্যের সাথে। তাহলে এখন চিন্তা করে দেখেন, 11 আছে মোট 4টা, 11 আছে মোট 4টা, তার মানে এটা হচ্ছে 11^4। এটার অ্যান্সার হবে খ নাম্বার। এটার অ্যান্সার হবে খ নাম্বার, 11^4। এটার অ্যান্সার হবে খ নাম্বারটা, 11^4। কথা কি বুঝা গেছে? এটা সহজ সহজ সিস্টেম, এটার আমার শর্টকাটও দেয়া ছিল, আপনার ইউটিউব বা ফেসবুকে দেখতে পারেন। এটা হচ্ছে যতবার হবে ততবার গুণ হয়ে যায়, 11^4 হবে অ্যান্সার। হুম, ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটার অ্যান্সারও আমি, অনেকে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি পেরেছেন আপনারা? এটা এটা সহজ কোশ্চেন ছিল, যে এক্স এর মানটা থেকে 1/x বের করতে হবে। 1/x বের করতে হইলে আমি বলেছিলাম, যদি পরপর দুইটা সংখ্যা যদি এখানে থাকে, পরপর দুইটা সংখ্যা যদি থাকে, তাহলে 1/x বের করার সহজ উপায় হচ্ছে সেইটা, এখানে প্লাস থাকলে এখানে মাইনাসটা হবে আপনার মানে 1/x এর মান। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাসটা হবে এক্স এর মান, যদি পরপর দুটো সংখ্যা থাকে। পরপর না থাকলে এটা ডিফারেন্সটা দিয়ে ভাগ হয়, এটা আমি বলে দিয়েছি। এটা এই টাইপের অনেক কোশ্চেনই আছে। এখন আমি এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যদি বের করি, এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান, মানে এটা বের করেন যদি, এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান, এই দুটো যদি যোগ করে দেন, তাহলে আসতেছে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল কত থাকে? এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল কত থাকে বলেন? এই যে এইটা আর এটা কাটা যায়, তার মানে √4 প্লাস √4। তাহলে √4 মানে তো 2, এই √4 মানেও 2, তাহলে অ্যাকচুয়ালি কত আসে? 4 আসে, তাই না? 4 আসে। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব ইকুয়াল কত আসে? যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখেন যে মানগুলো 4 এর উপর কিউব মানে 64, আর 3 ইন্টু এটা তো 4, তার মানে 64 মাইনাস 12, তার মানে 52 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 52। এটার অ্যান্সার হবে 52, মানে এক্স প্লাস ওয়ান অপন এক্স মানে √4 মানে 2, এই √4 মানেও তো 2, মানে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, মানে এক্স প্লাস ওয়ান অপন এক্স ইকুয়াল হচ্ছে 4। এক্স প্লাস ওয়ান অপন এক্স ইকুয়াল যেহেতু 4, এক্স কিউব প্লাস ওয়ান অপন এক্স কিউবের মান যদি বের করি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে অ্যাকচুয়ালি এটার মান যেহেতু 4, 4 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু, এটা তো কাটাকাটি গেছে, এটার মান যেহেতু 4, তার মানে 4 এর উপর কিউব মানে 64, 64 মাইনাস 12 মানে হচ্ছে 52। ক্লিয়ার আমরা? হ্যাঁ, 13 এর বি হবে অ্যান্সার। গুড, ঠিক আছে। ওকে, এরপরে এরপরে 13 পরে 14 নম্বরে চলে আসি। 14 নম্বর কোশ্চেনটা, এইটা এইটা সম্পর্কেও আমি আপনাদের একটা কথা বলেছিলাম না, যে রেশিও গুলা মুখস্থ করা। আপনাদের মনে আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি অনেকগুলো রেশিও মুখস্থ করেছিলাম, যে 3 হলে 4 হলে আর একটা 5 হবে, অতিভুজটা 5 হবে, আর অন্য বাহুগুলো 3 4 হয়। আর কি কি রেশিও আমি বলছিলাম? 3 8 হলে 10 হয়, এরকম বলেছিলাম যে 9 হলে 12 হলে 15 হয়। আরেকটা রেশিও বলেছিলাম যে যদি 5 হয়, একটা 12 হয়, তাহলে 15 হয়, এরকম বলেছিলাম না? 5 12 হইলে 13 হয়, 5 12 13, এগুলা যে আমি বলেছিলাম। হ্যাঁ, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আমি বলেছিলাম 3 4 5, এটা খুব ইম্পর্টেন্ট। 6 8 10 এটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে সমকোণী ত্রিভুজের কি কি বাহুর রেশিওটা হয়। এবং আরেকটা বলেছিলাম যে দুইটা বাহু যদি 5 এবং 12 হয়, তাহলে আরেকটা হবে 13। এগুলোর মধ্যে থেকে বারবার বিসিএস এর কোশ্চেন গুলো আসে। এখানে যেই কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে একটি নৌকার পানির লেভেলে দড়ি বাঁধা একটি ডেকের মাধ্যমে টানা হলো। নৌকাটি যখন ডেক থেকে 12 মিটার দূরে, মানে যখন 12 মিটার দূরে আছে, 12 মিটার দূরে থাকে, তখন নৌকাটি নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, হ্যাঁ, পানির উপরে ডকের উচ্চতার 3 ফুট লম্বা, মানে পানি যতটুকু উপরে আছে, পানির যতটুকু উপরে সেটা আছে, তার চেয়ে এই দড়ির দৈর্ঘ্যটা তার চেয়ে দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা। মানে এইখানে যেই মানটা দেওয়া আছে, এইটা যে উচ্চতাটা দেওয়া আছে, সেই উচ্চতার চেয়ে এই দড়ির দৈর্ঘ্যটা 3 ফিট আরো লম্বা, আর এইটার মান দেওয়া আছে 12। সহজ কথা, আমি আগে কথাটা বলি, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমাকে উচ্চতাটা বের করতে বলছে, মানে এক্স এর মান বের করতে বলছে, তার মানে আরেকটা বাহু বের করতে বলছে। একটা জিনিস আগে খেয়াল করবেন, যে এই রেশিওর মধ্যে পড়ে গেছে কিনা।
এই রেশিওর মধ্যেই কিন্তু এটা পড়ে গেছে। দেখেন এক্স এর মান যদি আপনি 5 বসান তাহলে এটা কিন্তু 2x+3। আচ্ছা এটা কিন্তু 2x+3, x+3 না, মানে এটা দ্বিগুণের চেয়ে 3 মিটার লম্বা। তার মানে এইটার দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 10, 10 + 3 মানে কিন্তু 13। তার মানে 12 5 করলে কিন্তু অতিভুজের মান 13 চলে আসে। এটা জাস্ট 5, এক্স এর মান তাহলে 5 হবে। ডাবল, হ্যাঁ ডাবলের চেয়ে, হ্যাঁ ডাবলের চেয়ে আমাদের 3 মিটার, 3 ফিট হচ্ছে লম্বা। তার মানে এটা এটা কিন্তু এক্স এর মান কিন্তু 5 ফিট হবে। ঠিক আছে, এটার মানে এক্স এর মান 5 ফিট হবে। তবে আমরা যদি এমনিতেও করি মানে 2x+3 দিয়ে হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12, সরি 2x+3 দিয়ে হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12 স্কোয়ার। এখান থেকেও আপনি এক্স এর মান বের করলে এক্স এর মান 5 পেয়ে যাবেন। এভাবে করে করলেও হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা কি বুঝেছি? মানে এইটা দিয়েও যদি করেন যে পিথাগোরাসের উপপাদ্য, এটা যেহেতু অতিভুজ, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস আরেকটা বাহুর উপর স্কোয়ার সমান হচ্ছে এটা বাহুর উপর স্কোয়ার, অথবা 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 2x+3 দিয়ে হোল স্কোয়ার, এটা করলেও আপনি এক্স এর মান যেটা পাবেন সেটা 5 পেয়ে যাবেন। ওকে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, 5 ফিট হবে অ্যান্সার। হ্যাঁ ওকে, কোশ্চেনটা অবশ্যই টাফ ছিল। এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন একটু আমাকে জানান। এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন? 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে কি দিয়েছেন আমাকে জানান। এই কোশ্চেনটার অ্যান্সার কে কি দিয়েছেন? কত ডিগ্রি দিয়েছেন? ওকে, এই কোশ্চেনটার যে অ্যান্সারটা হবে, এই কোশ্চেনটার যে অ্যান্সারটা হবে, কোশ্চেনটা খুবই ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল একটা কোশ্চেন। আহ কোশ্চেনটার অ্যান্সারটা, আচ্ছা 126 একজন দিয়েছে, 108, 108, ওকে 54 কেউ দিয়েছে। ওকে, এক একজন এক এক অ্যান্সার দিয়েছে না? এটার অ্যান্সার কি হবে বলে দেই। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে 126। এটার অ্যান্সার হবে 126। এটার অ্যান্সার হবে 126। কেন 126 হবে দেখেন, খুব খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এই কোশ্চেনটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এইখানে 108 আছে, দেখেন 108 আছে। আপনাদেরকে মনে রাখতে হবে একটা বৃত্তের এই কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের মানের হচ্ছে দ্বিগুণ। মানে এইখানে যে কোণটা থাকে এই কোণের চেয়ে এই কোণটার মান অর্ধেক হয়, মানে এটা অর্ধেক হয়। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই যে এই কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে সেটা বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ, অথবা কেন্দ্রের চেয়ে এটার কোণ অর্ধেক হয়। ঠিক আছে, এটা অর্ধেক হয়, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে। মানে এই কোণটা যখন এই চাপের উপর দণ্ডায়মান যদি হয়, মানে এই দুইটা থেকে যদি আপনি এটা নেন তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা। এখানে আপনাকে যে এক্স এর মান বের করতে বলছে সেইটা হচ্ছে কোন চাপের উপর দণ্ডায়মান। দেখেন এটা হচ্ছে এই চাপটার উপর দণ্ডায়মান, এই চাপটার উপর দণ্ডায়মান। আপনি এইটা খুব খুব ক্রিটিক্যাল একটা জায়গা। এই চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান, এইটা হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। আর এখানে কেন্দ্রস্থ কোণ, যেটা কেন্দ্রস্থ কোণ কিন্তু এই পাশেরটা না, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু এই পাশেরটা, এই পাশেরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। মানে একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে। এইটা আপনার যদি এই পাশের কোণটা নিতেন, এই পাশের কোণের কিন্তু বৃত্তস্থ কোণ এই পাশে হইতো আর কি। মানে এইটা যদি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ ধরেন তাহলে কিন্তু বৃত্তস্থ কোণ এইটার অর্ধেক এইখানে আসবে, এইটা জিনিসের অর্ধেক। এটা কিন্তু তা না, আমার যেহেতু এই কোণটা আসছে এই দুইটা থেকে, তার মানে চাপ হচ্ছে এইটা, এই চাপের বৃত্তস্থ কোণ আছে এই পাশ বরাবর, এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে যে আছে এই পাশের কোণটার মান কত? এই পাশের কোণটার মান হচ্ছে 360 থেকে, মানে গোটাটার মান তো 360 থেকে যদি আমি 108 বাদ দিই তাহলে আসে হচ্ছে 252 ডিগ্রি। এইটুকের মান হচ্ছে 252 ডিগ্রি, তারই অর্ধেক কোণ হচ্ছে এক্স এর মান। 252 অর্ধেক হচ্ছে 126, এটা হবে 126 ডিগ্রি। ক্লিয়ার আমরা? এটা হচ্ছে 126 ডিগ্রি। এটা কিন্তু এইখানে যে কোণটা আছে এইটা 108, এইটার অর্ধেক কোণ কিন্তু এইখানে হইতো। মানে কেউ যদি 54 দিয়ে থাকেন, এই 54 কোণ হচ্ছে এই কোণটার মান। আসলে 54 কোণ কিন্তু এক্স এর মান না, মানে এই যে 108-এর অর্ধেক এই 54 হচ্ছে এই কোণের মান। ক্লিয়ার আমরা? বুঝেছি? ওকে ঠিক আছে। মানে এই এই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে এই বৃত্তস্থ কোণ, এইটা হচ্ছে সেই 54টা। এটা কিন্তু এইটা না, এইটার অর্ধেক হবে এই জায়গাটাতে। ওকে ঠিক আছে। এটার অ্যান্সার কে কি দিয়েছেন একটু আমাকে জানান। এটার অ্যান্সার কে কি দিয়েছেন যে একজন ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়, যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? সরাসরি
উপরের কোণ আর নিচের কোণ কেন সমান হবে? ওকে, ঠিক আছে। একই চাপের উপর দণ্ডায়মান, একই পাশে হইতে হবে কোণ। একজন লিখেছে কি উপরের কোণ আর নিচের কোণ সমান। এটা এটা আরেক ধরনের ভুল কথা। এটা উপরের এখানে এটা একটু আমি বলে দিই। একজন যেহেতু লিখেছে, মানে উনি মনে করেছেন যে উপরের কোণ আর নিচের কোণ এখানে সমান। কখনোই না, উপরের কোণ আর নিচের কোণ সমান না। এই কোণ আর এই কোণ একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্র ভিত্তস্থ কোণগুলো সমান। তার মানে এই চাপের উপর দণ্ডায়মান এই কোণ, কিন্তু এই কোণটা কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান না, এই পাশের চাপের উপর দণ্ডায়মান। যদি এই পাশে কোনো কোণ হইতো তাহলে কোণগুলো সমান হইতো। এটা কিন্তু ভুল করা যাবে না। একই চাপের উপর দণ্ডায়মান যে বিধ্বস্ত কোণগুলো সমান যে মনে করেন, সেই বিধ্বস্ত কোণ এইটা এইটা কি এই চাপের উপর দণ্ডায়মান নাকি? এটা তো এই পাশের চাপের উপর দণ্ডায়মান। এই কোণটা একই চাপের উপর দণ্ডায়মান, কোণগুলো সমান, ওইটা নয়। দুইটা কোণ অবশ্যই সমান নয়, এটা ভুল করা যাবে না। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ডি হবে। হ্যাঁ, এটার অ্যান্সার ডি হবে, উপরে কোনোটি নয়। কারণ একজন 5 মাইল 5 মাইল হচ্ছে দক্ষিণ দিকে গিয়েছে, দক্ষিণ যদি নিচের দিকে আমরা ধরি 5 মাইল, তারপরে না 5 মাইল পশ্চিমে গিয়েছে। 5 মাইল পশ্চিমে মানে এই পাশে যদি আমি 5 মাইল ধরি, তারপরে 2 মাইল দক্ষিণে গিয়েছে, এই পাশে 2 মাইল আমরা ধরি, তারপরে আবার 5 মাইল 5 মাইল কোথায় গিয়েছে, আবার পশ্চিমে গিয়েছে 5 মাইল, আবার 5 মাইল গিয়েছে পশ্চিমে। তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করেছে যে যাত্রা স্থান থেকে সরাসরি দূরত্ব কত, এই দূরত্বটা বের করতে বলেছে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি যে আমি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে এটাকে যদি আমি বাড়াই দিই, এটাকে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই দূরত্বটা বের করতে বলেছে। এটা দূরত্ব হচ্ছে 5 5 10। এই পাশটা হচ্ছে 10, আর এইটা হচ্ছে, এই পাশটা হচ্ছে 2। তার মানে এইটার মানটা হবে, এটা অতিভুজের মানটা আমাকে বের করতে হবে। অতিভুজের মানটা হবে 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারই উপর রুট দিলে যা হয়, মানে রুট ওভার 100 প্লাস 4। তার মানে রুট ওভার 104। রুট ওভার 104 এর মান এখানে কোনোটাই নাই, কোনোটাই মান নাই, উপরের কোনোটি নয় অ্যান্সার হবে। হ্যাঁ, উপরের কোনোটি নয় অ্যান্সার হবে। এটার অ্যান্সার উপরের কোনোটি নয় হবে। ক্লিয়ার? আমরা উপরের কোনোটি নয় হবে। মানে আমি 5 মাইল এইদিকে গেছি, আবার 2 মাইল এইদিকে, আবার 5 মাইল এইদিকে, তাহলে টোটালি আমি যদি এইটার মান বের করতে বলছে, যে এইটুকের মান, এইটুকের মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এইটুকের মান হচ্ছে 10, এইটুকের মান হচ্ছে 2। তার মানে রুট ওভার অফ 10 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তার মানে রুট ওভার 104, ডি নাম্বার অ্যান্সার হবে। ক্লিয়ার? আমরা হুম, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এই কোশ্চেনটা লিভারের কোশ্চেন। এইটা কোশ্চেনও মানে খুব বেশি ইজি নয়, মানে তারপর লিভারের যে মূলনীতিটা আছে, এখানকার মূলনীতি অনুসারে আমরা জানি যে এখানে যেহেতু স্টেবিলিটি এই জায়গায় হয়েছে, মানে স্টেবল হয়েছে এই জায়গাটাতে, আমাদের একটা লিভারের মূলনীতি হচ্ছে যে এই জায়গায় স্টেবিলিটি হয়, এই পাশে যতটুকু বল থাকে এইটার দূরত্ব দিয়ে যদি আমরা গুণ করি, এবং এই পাশে যতটুকু বল থাকে তাকে যদি এই পাশে দূরত্ব দিয়ে গুণ করি, এই দুটো ইকুয়াল হয়। কিন্তু এইখানে যে সমস্যাটা, এখানে দুইটা 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 বলের কথা বলা হয়েছে। সেটা একটা হচ্ছে 20 পাউন্ড, একটা হচ্ছে 30 পাউন্ড, আর এই পাশে কত বল আসলে স্থাপন করতে হবে সেটার মান চাওয়া হয়েছে। আমি আমি যদি বলি যে এই পাশে কতটুকু বল স্থাপন করতে হবে, সেটাকে আমি এফ এর মান নির্ণয় করতে চাই। এখানে মজার ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা আমরা চোখের আন্দাজে এটা আমরা ধরে নিতে পারি, এইটুক হচ্ছে যদি এক্স ডিস্টেন্স হয়, চোখের আন্দাজে মানে এখানে দেওয়াও আছে, এটাকে আমি যদি এক্স ডিস্টেন্স বলি, এই পুরাটা হচ্ছে এক্স ডিস্টেন্স, তার মানে এইটুক হচ্ছে তার অর্ধেক, মানে এক্স বাই টু ডিস্টেন্স। তাহলে বাম পাশে কি কি আছে? বাম পাশের বল আছে হচ্ছে 20, তাহলে 20-র সাথে আমি এক্স গুণ করব। আবার বাম পাশে আরেকটা আছে 30, এই 30-র সাথে আমি এক্স বাই 2 গুণ করব। আর এই পাশে ডান পাশে যে আছে, ডান পাশে যদি এফ বল বলি, এফ বলটা আসলে এক্স ডিস্টেন্সে আছে, ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে আমরা এখানে সব পাশে যদি এই পাশ থেকে আমরা এক্স কমন নেই, এক্স কমন নিলে এই এক্স এই এক্স এই এক্স তিনটা এক্সই কাটা যাবে। তার মানে এটা এটা কাটাকাটি করলে আসলে 15 আসে, তাহলে 20 আর 15 যোগ করলে 35 হবে অ্যান্সার। মানে এফ এর মান হবে আসলে 35। ক্লিয়ার? আমরা মানে এক্স যদি কমন নেই তাহলে এক্স তো চলে গেল, মানে এই পাশে, অথবা কমন না নিয়ে আপনি আলাদা করেও এখানে করে ফেলতে পারেন, এটা তেমন কিছু না। যে আমরা যে এক্স এক্স কাটা দিচ্ছি, কারো যদি এটাতে ঝামেলা মনে হয়, তাহলে এইভাবে করেও আমরা করতে পারি যে আহ এই পাশে হচ্ছে 20x আর এখানে হচ্ছে 15x, ইকুয়াল হচ্ছে এফ ইন্টু এক্স। তার মানে 35x সমান হচ্ছে এফ এক্স, দুই পাশে এক্স এক্স কাটা দিলাম এবার, তার মানে এফ ইকুয়াল 35।
অ্যান্সার হবে এক্স এর মান হবে 35। না বুঝতে পেরে দিয়েছিলাম 10 16 17 ঘ। ওকে ঠিক আছে, ওকে আমরা বুঝে গেছি এটা না, এটা বুঝে গেছি মানে এই যেই বল থাকবে বলের সাথে দূরত্ব, আবার এখানে যে বল থাকবে তার সাথে দূরত্ব, এগুলো হচ্ছে ইকুয়াল সামেশনটা। ওকে ঠিক আছে, চোখের আন্দাজে দিয়েছি হয়ে গেছে। আচ্ছা এটা তো অঙ্ক না, তারপরও যে দুই একটা অঙ্ক না, দুই একটা বলে দিচ্ছি, এটা তো ন হবেই, এটা নাসিক্য বর্ণগুলা উম, তারপরে ইয় আছে, ন আছে, তারপরে দন্তন্য হবে। এটা তো, এটা তো আপনারা বুঝতেই পেরেছেন, এটা না পারার কিছু নাই, দুই একটা যা আছে। আচ্ছা এবার কি বলেছে, এ বি এর দ্বিগুণ কাজ করে। এ আর বি দুইজন আছে, এ হচ্ছে বি এর দ্বিগুণ কাজ করে। আমরা একটু শর্টকাটটা বলি, যদি এ এ মনে করেন কোনো একটা কাজ 2 দিনে করে, কোনো একটা কাজ যদি একদিনে করে, এ একটা কাজ যদি একদিনে করে, তাহলে বি করে হচ্ছে 2 দিনে। মানে এইটা এ বি এর দ্বিগুণ কাজ করে মানে কি, মানে এ এর স্পিড হচ্ছে বি এর হচ্ছে দ্বিগুণ। তার মানে যেই কাজটা দিনের কথা যদি বলি, যেই কাজটা এ করবে একদিনে, সেটা বি করবে হচ্ছে 2 দিনে। ওকে, এটার আমরা ওই যে একটা সিস্টেম শিখাইছিলাম না, যে এইটার যে লসাগুটা, এদের যে লসাগুটা হবে, লসাগুটা হবে মোট কাজ, তাহলে মোট কাজ হবে এদের লসাগু, মোট কাজ হবে লসাগুটা। তাহলে মোট কাজের পরিমাণ বের হয়ে গেল। এই মোট কাজকে এই দিন দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রতিদিনে কাজ, প্রতিদিনে কাজটা বের হবে, যে প্রতিদিনে এ কাজ করে কতগুলা, যে 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, আর প্রতিদিনে বি কাজ করে কতগুলো, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে প্রতিদিনে এরা দুইজন মিলে 3 অংশ কাজ করে, মানে তিন তিন অংশ কাজ করে। ওকে, এ আর বি মিলায় মোট 14 দিনে কাজটা শেষ হয়। তার মানে একদিনে 3 অংশ কাজ করে দুইজন মিলায়, তার মানে 14 দিনে, 14 দিনে মোট কাজ করবে এ আর বি মিলায় হচ্ছে 42 অংশ। 14 × 3 3 14 হচ্ছে 42 অংশ কাজ করবে। এর মধ্যে এ প্রতিদিন, এখন বলছে এ একা কাজটি কতদিনে করতে পারবে, এ তো প্রতিদিন 2 অংশ কাজ করে, তার মানে 42 অংশ কাজ করতে তার আসলে 42/2 মানে 21 দিন সময় লাগবে। ক্লিয়ার আমরা, এটা হচ্ছে 21 দিন সময় লাগবে, এটার অ্যান্সার হবে 21 দিন, এটার অ্যান্সার হবে 21 দিন, 21 দিন সময় লাগবে। আমি আবার বলি, এই সিস্টেমটা, এই অঙ্কটা কিন্তু আমি মানে অনেকবার করিয়েছি, যে মোট কাজের পরিমাণ হয় এই দুটা লসাগু, এই দুটা লসাগুটা হয় মোট কাজের পরিমাণ, এবং 2কে এই যে মোট কাজকে যদি দিন দিয়ে ভাগ করি, প্রতিদিন কতটুকু কাজ করবে সেটা বের হয়। 2কে 1 দিয়ে ভাগ করলে 2, তার মানে এ প্রতিদিন 2 অংশ কাজ করে, 2 অংশ কাজ করে, বি প্রতিদিন 2/2 মানে 1 অংশ কাজ করে। তাহলে প্রতিদিন এরা দুইজন যোগ করলে 3 অংশ কাজ করে। তাহলে একদিনে 3 অংশ কাজ করে, তাহলে এরা তো দুইজনে মিলে 14 দিন কাজ করছে, 14 দিনে মোট কাজ করেছিল আসলে 42 অংশ। তাহলে মোট কাজটা আসলে 42 অংশ, আমাদের 14 দিনে মোট কাজ হচ্ছে 42 অংশ। এই 42 অংশ কাজ করতে আসলে আমাদের কয়ের এই যে এ যে আছে, এ তো একদিনে 2 অংশ কাজ করে, তাহলে 42 অংশ কাজ করতে আসলে 21 দিন লাগবে। ঠিক আছে, হ্যাঁ যার যেটা ইচ্ছা করতে পারে, কোনো সমস্যা নাই, এটা যে কোনো একটা ধরে নিলেও অ্যান্সার চলে আসবে। এইটার অ্যান্সার কে কি দিয়েছেন, হ্যাঁ এইটার অ্যান্সার কে কি দিয়েছেন, 21 নাম্বারটা, 21 নাম্বারটা খুবই মজার একটা কোশ্চেন, এটার অ্যান্সার কে কি দিয়েছেন, এটা একটু বলেন তো, এটার অ্যান্সার কে কি দিয়েছেন, 21 নম্বরটার অ্যান্সার। আচ্ছা 21 নাম্বারটার যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে 40% হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ছিল, আর অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট। এখন কথাটা শুনেন, এইটুক 40%, তাদের মধ্যে যারা অবশিষ্ট ছিল, অবশিষ্টদের 50% গ্রাজুয়েট, এবং তার অবশিষ্ট হচ্ছে অবশিষ্ট যে বাকি থাকলো 50% গ্রাজুয়েট, মানে এই 40%কে যদি আমি বাদ দিই, এই আন্ডার গ্রাজুয়েট লোকগুলোকে বাদ দিলাম, তাদের মধ্যে 50% গ্রাজুয়েট, গ্রাজুয়েট, আর কত পার্সেন্ট বাকি থাকলো তাহলে, 50% যদি গ্রাজুয়েটকে বাদ দেই, এই এই 40% বাদ, কারণ অবশিষ্ট, অবশিষ্ট কর্মচারীদের কথা বলছে, অবশিষ্ট কর্মচারীদের যদি আমি কথা বলি, তাদের মধ্যে 50% গ্রাজুয়েট বলছে, আর তাদের অবশিষ্ট হচ্ছে 180 জন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। তাহলে দেখেন 50% যদি গ্রাজুয়েট হয়, তাহলে অবশিষ্ট যে 180 জন, সেটাও তো 50%ই আছে, সেই 50%-এর মানই হচ্ছে 180। তাহলে 180 জন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, যে সেটাও 150%, কারণ অবশিষ্ট 50% গ্রাজুয়েট, এবং তার অবশিষ্ট মানে এবং অবশিষ্ট, অবশিষ্ট মানে কি, এই 50% চলে গেলে আর অবশিষ্ট কি থাকে, আর 50%ই থাকে। তার মানে এই 50%-এর মান যদি 180 হয়, তার মানে এই 50%-এর মানটাও 180 হবে, অ্যান্সার হবে 180। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 180।
গুড। এটা এটার অ্যান্সারটা হবে 180, কারণ 50% গ্রাজুয়েট মানে আর অবশিষ্ট 50% যে আছে, এই অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং বাকি যে 50% আছে সেটাই এই 180। তাহলে এই 50%-এর মান যদি 180 হয়, আমাকে গ্রাজুয়েটের মান বের করতে বলছে। মোট কর্মচারীদের কতজন গ্রাজুয়েট, টোটাল কর্মচারী কিন্তু 300, মানে টোটাল কর্মচারী মানে গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট মিলে কিন্তু 360 জন, 360 জন। ঠিক আছে, গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট যোগ, মানে গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট যোগ করলে 360 জন হবে, কিন্তু শুধু গ্রাজুয়েটের সংখ্যা যেহেতু বলছে, সেটা আমাদের এটা হবে। এটার অ্যান্সার কি কি দিয়েছেন আরেকবার স্যার? 180। ওকে, আচ্ছা এটার অ্যান্সার কে কি দিয়েছেন? 22 নাম্বারের অ্যান্সার, যদি রোজ ইকুয়াল এটা লেখা হয়, চেয়ার ইকুয়াল এটা লেখা হয়, এটা তো আমি সেই দিনই ভিডিও দিলাম তাই না, এই টাইপের কোশ্চেন গুলার ভিডিও গুলা দিলাম। এখানে দেখেন পি, এখানে আমাদের যেটা যেটা চাওয়া হয়েছে, এটার এস এর মান লাগবে আমার। এস, এস কোথায় আছে? এই যে রোজের এখানে এস আছে 3 নাম্বারে, তার মানে এটা 2 দিয়ে শুরু হবে। ই কোথায় আছে? ই, ই লাস্টে আছে রোজের, তার মানে এটা 1, ই এর মান হচ্ছে 1। তারপরে তারপরে এ কোথায় আছে? এ, এ দেখতেছি চেয়ারের 3 নাম্বারে, চেয়ারের 3 নাম্বারটা হচ্ছে 4, তার মানে এটা হবে 4। তাহলে 214 কিন্তু দুই জায়গায় আছে, 214 দুই জায়গায় আছে, তার মানে আরো আমাকে চেক করতে হবে। তারপরে আর 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 কোথায় আছে? রোজের প্রথমে আছে, তার মানে এটা হচ্ছে 6, 2146, তাহলে 2146 এইটাই মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। এটার খ নাম্বারটা অ্যান্সার হবে, খ নাম্বারটা অ্যান্সার হবে 2146। কথা কি বুঝেছেন? মানে আপনি জাস্ট চেক করবেন প্রতিটা লেটারের জন্য যে কোডগুলো দেওয়া আছে, এটা আপনি চেক করবেন যে এস এর এসটা যে এখানে দেওয়া আছে, এসটার মান তো 2, তার মানে এস এর মান 2 বসাই দিবেন, ই এর মানে এটা, জাস্ট এটাই। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি? মানে এই যে আর এর মান 6, মানে ও এর মান হচ্ছে 8, এস এর মান হচ্ছে 2, ই এর মান হচ্ছে 1, এইভাবে করে আর কি। হুম, ঠিক আছে, ওকে। এটা খ নাম্বারটা অ্যান্সার হবে। ভেরি গুড, সুন্দর। এইটা, এটার অ্যান্সার কি হবে? এটা বলেছে এটা 3 আছে, 4, 3 আছে, 2 আছে, তারপরে 13 আছে, মানে 3 এর স্কোয়ার মানে 9, 2 এর স্কোয়ার মানে 4, আর এটা 13। এটা নিয়ে আমার তো ভিডিও দেওয়াই আছে, আপনারা তো জানেন। এইটার স্কোয়ার এবং এইটার স্কোয়ার যোগ করে এইটার স্কোয়ার পাওয়া গেছে, মানে এটা পাওয়া গেছে। এইটা আছে 4, এখানে আছে 8, এখানে আছে 80, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 8 এর স্কোয়ার হচ্ছে 64, যোগ করলে এখানে 80 পাওয়া গেছে। আর এখানে 1 এর স্কোয়ার, তার মানে এইটার 1 এর স্কোয়ার করলে 1 আসবে, 5 এর স্কোয়ার করলে 25 আসবে, 1 আর 25 যোগ করলে এখানে আসলে 26 হবে, খ নাম্বারটা। এটা হচ্ছে খ নাম্বারটা হবে। ক্লিয়ার? আমরা হ্যাঁ, এতটাই সহজ। ওকে, ঠিক আছে। স্কোয়ারের স্কোয়ারের যোগফল, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। ওকে, এই কোশ্চেনটা মানে একটু ক্রিটিক্যাল হতে পারে। ওকে, ঠিক আছে। এখানে আছে ডি ডি, প্রথমে ডি ডি আছে। কি দিয়েছেন? এটা অ্যান্সার কে কি দিয়েছেন? 24 নম্বরের অ্যান্সার কে কি দিয়েছেন একটু আমাকে জানান। 22 নাম্বারটা বুঝি নাই, 22 নাম্বারটা কি হয়েছে? 22 নাম্বার কোনটা ছিল? 22 নাম্বারটা ভাইয়া, এই যে এইগুলা রোজ মানে এইটা, মানে এটা হচ্ছে আর এর মান হচ্ছে 6, ও এর মান হচ্ছে 8, ই এর মান হচ্ছে, এস এর মান হচ্ছে 2, আর ই এর মান হচ্ছে 1, এইভাবে করে করে চিন্তা করতে হবে। এগুলার মানগুলো দেওয়া আছে এরকম, সি এর মান হচ্ছে 7, তারপরে এইচ এর মান হচ্ছে 3, এরকম করে এ এর মান হচ্ছে এটা, এরকম করে করে আপনাকে এইটার মানটা বের করতে হবে। তো এস, এস কোথায় আছে? এই এস আছে এই জায়গায়, এখানে লাস্টের আগে আছে, তার মানে এস এর মান হচ্ছে 2, এইভাবে করে করে বের করতে হবে। ইটা কোথায় আছে চেক করবেন, ইটা এখানে লাস্টে আছে, এখানে লাস্টের মানটা 1 দেওয়া আছে, এইভাবে করে চেক করলে এইটা মান পাবেন আর কি। ঠিক আছে, এটা সহজ কোশ্চেন, এমন কিছু না, এটা না পারার কিছু নাই। কেন পারবেন না? ওকে, এটার অ্যান্সার কে কি দিয়েছেন বলেন? 24-এর অ্যান্সার কে কি দিয়েছেন? 24-এর অ্যান্সার, 24-এর অ্যান্সার কে কি দিয়েছেন? 24-এর অ্যান্সার কে কি দিয়েছেন? ওকে, 24-এর অ্যান্সারটা হবে, এখানে ডি আছে, এখানে ডি আছে, আচ্ছা, আর এখানে এইচ আছে, এখানে এইচ আছে, তার মানে এইখানে যেহেতু এফ আছে, তার মানে মাঝখানে ইটা বাদ গেছে, এখানে ই বাদ আছে, ই বাদ। আচ্ছা, তারপরে এফ আছে, এফ আছে, ই এফ জি, তার মানে এখানে জিটা বাদ গেছে, জি বাদ যাবে, তার মানে এখানেরটাও প্রথমটা এফ হবে, তাই না? মানে ডি ডি, তারপরে ই বাদ, তারপরে এফ এফ, তারপরে জি বাদ, তারপরে এইচ এইচ, তার মানে এইখানে এখানে যে জিনিসটা হবে সেটা এফ দিয়ে শুরু হবে। এফ দিয়ে শুরু হওয়া মানে গ নাম্বারটা অ্যান্সার হবে, অ্যাকচুয়ালি গ নাম্বারটা অবশ্যই অ্যান্সার হবে। ঠিক আছে, 18 নাম্বারটা একটু দেখান ভাই। আচ্ছা, আমার সবগুলো শেষ হয়ে গেলে আপনাদের কোনটা আরো দেখাতে বলবেন সেটা আমাকে বলেন, আমি আবার দেখাই দিব, সমস্যা নেই। তার মানে এটার অ্যান্সার হবে গ আর কি, এফ জি। আচ্ছা, জি কেন হলো? এইটা সি আছে,
এখানে সি আছে, তারপরে দুইটা ই আছে, তার মানে সি এর পরে ডি বাদ আছে, ডি এর বাদ আছে, এই যে এইটা লাস্টের গুলার কথা যদি চিন্তা করি, তারপরে ই দুইটা আছে, ই দুইটা আছে, তারপরে এফ একটা বাদ আছে, না না, এরপরে এরপরে আমরা যদি চিন্তা করি যে ই দুইটা আছে, এই যে দেখেন ই দুইটা আছে, তারপরে আমরা কি চিন্তা করতে পারি যে ই দুইটা দুইটা থাকার পরে এফ এফ বাদ থাকবে, এফটা আমাদের বাদ আছে, এফটা বাদ, তারপরে আমাদের কি এখানে জি আছে, এই জায়গাতেও জি থাকবে আর কি, জি জি, এখানে জি থাকবে আর কি, বুঝেছেন? ক্লিয়ার? হ্যাঁ, এটা গ নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ জি, মানে আমি দ্বিতীয়টার কথা যদি চিন্তা করি, এফ তো বুঝেছেন, এফ কেমনে আসছে, দ্বিতীয়টার কথা যদি চিন্তা করি, সি তারপরে ই ই, মানে চিন্তা করেন সি তারপরে হবে ই ই, দুটা আছে, তারপরে এখানেরটা আমি জানি না, এখানে আছে জি আই, এই অবস্থা আছে, মানে দ্বিতীয় গুলার কথা যদি চিন্তা করি যে এটা আমি জানি না, এইটা আর এটা, এই তো কাহিনী, এই তো কাহিনী দেওয়া আছে। তো আপনি চিন্তা করেন যে সি এর পরে তো ডি আসার কথা, ডি এখানে দেওয়া নাই, তারপরে ই আছে, তারপরে এফ এখানে থাকবে না, তারপরে আবার জি জি থাকবে, আবার এখানে জি এর পরে এইচ থাকবে না, তারপরে আবার আই আই থাকবে, এদিকে আই আই থাকবে, এদিকে সিসি থাকবে, বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, বুঝেছেন? ক্লিয়ার? সবাই বুঝেছেন? এটা এটা কে কে বুঝেছেন একটু আমাকে জানান। কারা কারা বুঝেন? আচ্ছা, অনেকে বুঝে নাই, আমি আবার বলতেছি, ভালো করে শুনেন, আরেকবার আরেকবার বলছি। এইখানে ডি আছে, তারপরে ডি, ভালো করে প্রথম 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 গুলার ক্ষেত্রে আগে চিন্তা করেন, প্রথম গুলা চিন্তা করেন, প্রথম এটাতে ডি আছে, তারপরেরটাতেও ডি আছে, এইটাতে এফ আছে, এইখানে আমি প্রথমটাতে কি হবে আমি জানি না, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এটা আপনি কি করতে পারেন? বিষয়টা আগে চিন্তা করেন যে ডি আর ডি আছে, পরপর দুইটা ডি আছে, তারপরে এখানে ই বলে কোনো জিনিস নাই, ই তার মানে নাই, তারপরে তার মানে অবশ্যই দুইটা এফ হবে, তারপরে আবার জি ই এফ এর পরে জি নাই, তারপরে দুইটা এইচ আছে, তার মানে অবশ্যই এই গ নাম্বারটাই হবে, এখানে এফ হবে। কথা কি বুঝে নেই? ক্লিয়ার? বুঝেছেন এটা? এই যে প্রথম প্রথম ডিজিটটা কিন্তু ই হবে, এই যে এফ হবে, এই যে এফ এইভাবে করে ডি ডি, তারপরে ই নাই, তারপরে এফ এফ হবে, তারপরে জি নাই, তারপরে এইচ এইচ হবে, বিষয়টা এটা। সেম ভাবে আমি যদি দ্বিতীয়টার কথা চিন্তা করি, এখানে আছে আমাদের সি, তারপরে আছে ই, তারপরে আছে ই, এই যে দেখেন সি আছে, তারপরে আছে ই, তারপরে আছে ই, তারপরে হোয়াট আছে, তারপরে জি আছে, তারপরে আই আছে। আমি যদি এইভাবে চিন্তা করি দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে সি, তারপরে ডি নাই, আমার কাছে ডি নাই, তারপরে ই দুইটা আছে, তার মানে এইখানে আবার আবার কি থাকবে না, আবার ডি এর পরে মনে করেন ই এর পরে এফ নাই, মনে করেন এফ নাই, তারপরে জি দুটা থাকবে, এরপরে জি এর পরে এইচ নাই, এইচ নাই, তারপরে আই দুটা থাকবে, এদিকে সি দুটা থাকতে পারে, আই দুটা থাকতে পারে, বিষয়টা এরকম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করলে পারবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা, প্রতিযোগিতা সবসময় কি থাকে? এইটা তো কিছু না, পার্টিসিপেন্ট থাকে, এটা এটা তো অঙ্কের কথা না। অঙ্কের কোশ্চেন গুলো আমি দেখাচ্ছি। ওকে, একটি ছবি দেখে বলল, তিন্নি তিন্নি বলল সে আমার দাদার একমাত্র এক দাদার একমাত্র ছেলের ছেলে, একমাত্র ছেলের ছেলে, এত কাহিনী করার দরকার আছে? মানে এটা কি বলতে খুব সমস্যা হচ্ছে যে সে আমার ভাই, এটা বলতে সমস্যা হচ্ছে? সে আমার দাদার দাদার একমাত্র ছেলে, মানে আমার দাদার ছেলে, মানে আমার বাপ হইতে পারে বা চাচা হইতে পারে, তার ছেলে, তারপরে দাদা, মানে যেহেতু একমাত্র ছেলে, দাদার একমাত্র ছেলে মানে আমার বাপই হবে, চাচা হওয়ার কোনো চান্স নাই, একটাই যদি দাদার ছেলে থাকে সেটা তো আমার বাপ, তার ছেলে হচ্ছে অবশ্যই, তার ছেলে ছেলে মানে আমার ভাই আসলে, তাই না? এটা অবশ্যই আমার ভাই। ওকে, ঠিক আছে। ওকে, ক খ গ ঘ বিকল্প নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? ভিটা যেহেতু, এই ভিটা যেহেতু আমাদের এইরকম হয়ে গেছে, মানে এইটা দুইটা ভি হয়ে গেছে, দুইটা ভি টানা হয়ে গেছে, তার মানে এই জিনিসটা টানা এরকম দুইটা হবে, দুইটা হয়ে গেলে এম এর মতো হবে, অবশ্যই এম এর মতো হবে। এই যে দেখেন, এইটা যদি এইটা টানা দুইটা হয়, তার মানে এইটা টানা এরকম দুইটা হবে, এরকম দুইটা মানে এম এর মতো হবে, অবশ্যই ক নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি ভিন্ন? নিচের কিন্তু কোনটি ভিন্ন, এটা আমরা সবাই জানি যে প্লুটো, তারপরে মঙ্গল, তারপরে পৃথিবী, এগুলো সবগুলো হচ্ছে গ্রহের নাম, আর চাঁদ হচ্ছে উপগ্রহ, তাই না? তার মানে চাঁদ হচ্ছে ভিন্ন, মানে ভিন্ন কে? ভিন্ন তো হচ্ছে চাঁদ, অবশ্যই চাঁদ হবে ভিন্ন। ক্লিয়ার?
এটার অ্যান্সার কে কি দিয়েছেন? এটা এটার অ্যান্সার কে কি দিয়েছেন? এটার অ্যান্সারটা হচ্ছে এইখানে গল্লু আছে, এই গল্লুটা এখানে প্লাস আছে, আর এখানে এখানে গল্লু আহ, আর প্লাস আছে, আর হচ্ছে হুম, তাহলে দেখেন তো এখানে কি করছে, এই গল্লুটা এইখানে কি মাঝখানে চলে আসছে না? এই গল্লুটা এখানে মাঝখানে চলে আসছে, মানে ডান পাশেরটা এখানে মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এই প্লাসটা উপরের দিকে চলে গেছে। তার মানে আমরা বলতে পারি এই বিষয়টা যদি আমরা এখানে এখানে যদি আমরা উপলব্ধি করি, এইখানে এই যে একটা বক্স আছে, এই বক্সটা এইবার কি মাঝখানে চলে আসবে? এরকম বক্স মাঝখানে চলে আসার কিন্তু আর কোনো পদ্ধতি নেই, মানে এই জায়গায় যে ইয়াটা থাকবে, এটা যেহেতু মাঝখানে চলে আসছিল, তার মানে এই এই যে বর্গটা মাঝখানে আসবে, বর্গটা মাঝখানে ক নাম্বারই আছে, বর্গটা মাঝখানে, তারপরে ক নাম্বারটা অ্যান্সার হবে। বাকি ওগুলো মিলানোর কিছু নেই, এটা এমনিতেই মিলবেই আর কি, ওটা না মিলানোর কিছু নাই, এটা আপনারা বুঝেই গেছেন। এটা আসলে ক নাম্বারটা হবে। ক্লিয়ার আমরা? মানে এই জিনিসটা মাঝখানে চলে আসবে, তার মানে এইখানে যেহেতু এই গোল্লুটা এই যে এই গোল আকারে মাঝখানে আসছে, বিষয়টা হচ্ছে ক নাম্বারটা হবে। আচ্ছা কোন তিনটা, আচ্ছা লাস্ট কোশ্চেন না, নিচে শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয় একটি আলাদা, কোনটা আলাদা? আলাদা হচ্ছে এই যে ম্যাথ না আর কি, এটা তো বুঝতেই পারছেন যে কনভেনশনাল, কনজারভেটিভ এবং ট্রেডিশনাল এগুলো হচ্ছে একই জিনিস, পিকুলিয়ার হচ্ছে আলাদা, এটা পিকুলিয়ারটা হবে অ্যান্সার। ওকে, এগুলো তো আপনারা বুঝে গেছেন। এখন কথা হচ্ছে যে কোনটাতে সমস্যা আছে, সমস্যা থাকলে বলেন যে কোন নাম্বারে সমস্যা আছে, কোন নাম্বারে। একজন বলেছিল 18 নম্বরে, 18 নম্বরে কেমনি সমস্যা থাকে? 18 নম্বর তো নাসিক্য বর্ণ, এই যে উম, ইয়, ন, তারপরে দন্তন ন হবে, এগুলো নাসিক্য বর্ণ, ওই যে ডান পাশের ওই যে বর্গীয় ধ্বনি ডান পাশের গুলো আর কি, উম, ইয়, ন, ন, ম, এই যে উম, ইয়, ন, তারপরে ন, এইটা হবে, দন্তন ন হবে। ওকে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো আচ্ছা, আপনারা তো পরীক্ষা দিলেন, সবার মনে করি যে, আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নেন। সবচেয়ে বড় কথা কি, প্রিপারেশন আপনাদের মানে ভালো থাকলেও অনেকের পরীক্ষা খারাপ হতে পারে, এটাতে মন খারাপ করার কিছু নাই। তবে আমি যেটা বলবো যে প্রিপারেশন যদি ভালো মতো নেন, আপনার এক সময় না হলে এক সময় আপনি দেখবেন যে আপনার ভাগ্য খুলে গেছে। তো শুধু যে মানে একটা নির্দিষ্ট চাকরি পেতে হবে জীবনে তা তো নয়, যদি জ্ঞানটা থাকে আপনি দেখবেন যে সেটা দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তাই আমি আশা করব যে আপনারা আপনাদের নিজেদের মানে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা বাড়াতে থাকেন, যে যোগ্যতাটাকে ফুল মানে ইউটিলাইজ করেন, যে আপনারা যে সময়টা আছে সেই সময়টাকে ফুললি ইউটিলাইজ করেন। তো ফুললি যদি ইউটিলাইজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে ইনশাল্লাহ মানে ভালো কিছু হবে আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।